নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক প্রচিত গুপ্ত রচিত একটি ছোট গল্প, ধর্ষিতা। ঠান্ডা একটা শিরশিরানি পিঠ থেকে পা পর্যন্ত নেমে গেল বিদিশার। নিচু গলায় বলল, মানে কি বলছো তুমি? মোবাইলের ওপ্রান্তে ক্রুদ্ধ অনিকেত দাঁতে দাঁত চেপে বলল, মানে আবার কি? রেপ্ট মানে জানো না? ধর্ষিতা। শি ওয়াজ রেপ্ট। একজনও করতে পারে, মেবি মোর দ্যান ওয়ান। মুহূর্তখানিক থমকে বিদিশা বিষয়টা বোঝার চেষ্টা করে। না, পারে না। ভয়ার্ত গলায় বলল, আসতে বলো, আমাকে ধমকাচ্ছ কেন? আমার কি দোষ? চাপা গলায় হিসিয়ে উঠে অনিকেত, বলে, না, তোমার দোষ নয়, দোষ আমার। লোক তো তুমি রাখোনি, আমি রেখেছি। মাথার ভিতরে সব তালগোল পাকিয়ে যাচ্ছে, তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করল বিদিশা। আমরা দুজনেই রেখেছি অনিকেত, দুজনেরই দরকার ছিল। বিদিশার শান্ত গলা শুনে অনিকেত আরও রেগে গেল। দাঁতে দাঁত ঘষে বলল, আমার দরকার ছিল না, দরকার ছিল তোমার। তুমি ভয় পাচ্ছিলে, পাছে চাকরি ছাড়তে হয় সেই ভয়। ওই তো 2 পয়সার চাকরি, প্রাইভেট কোম্পানিতে পেটি ক্লার্ক। বিদিশা আবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। মোবাইলে প্রায় মুখ ঠেকিয়ে বলল, কি হচ্ছে কি অনিকেত? তোমার ওখানে সবাই শুনতে পাচ্ছে। তুমি কি ঝগড়া করতে চাইছো? খবরটা কে বলল? অনিকেত নিজেকে খানিকটা ধাতস্থ করল, গলা নামিয়ে বলল, শিবু। শিবুকে? আমাদের ওয়ার্কশপের স্টোর কিপার। বলেছিলাম না, শিবুকে দিয়ে খোঁজ নেব। মনে পড়ছে? মেয়েটার গ্রামেই শিবুর শ্বশুর বাড়ি। কদিন আগে বলেছিলাম, আজ বলল। কি বলল? বললাম তো কি বলল। এখন এত বলতে পারবো না, ও সব জেনেছে। নাম ধাম ঘটনা সব। পাট ক্ষেত না ধান খেতে পড়েছিল, ফুল অব ব্লাড। বাকিটুকু ফিরে বলবো। এই জন্যই বলেছিলাম, লোকটোক রাখার আগে ভেবেচিন্তে রাখো। এখন কি হবে বুঝতে পারছো? অনিকেতের গলা নার্ভাস। মুঠোয় ধরা ফোনটাকে কানে চেপে ধরে চারপাশে দ্রুত তাকিয়ে নিল বিদিশা। অন্যদের নিয়ে চিন্তা নেই, চিন্তা পাশের টেবিলের মঞ্জুদিকে নিয়ে। অন্যের টেলিফোনে আড়ি পাতায় এই মহিলা নিজেকে একটা চূড়ান্ত দক্ষতায় নিয়ে গেছে। শুধু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নয়, গোটা অফিসেই এ ব্যাপারে তার সুখ্যাতি ছড়িয়ে আছে। একজন বয়স্ক মহিলা কিভাবে যে এমন ছেলে মানুষই করে। ফোনে কথা বলার সময় মহিলা কাছাকাছি থাকলেই সবাই সাবধান হয়ে যায়। বিদিশাও সাবধান হলো। ফিসফিস করে বলল, আমি তো দেখে শুনেই রেখেছি। কাশীপুরের রান্নার মাসি তো এর আগেও লোক দিয়েছিল, রিচি হওয়ার সময়। নার্ভাস গলাতেই অনিকেত ঝাঁঝিয়ে ওঠে, বলল, কাশীপুরের রান্নার মাসির কথা বলে কি হবে? এই মেয়ে তো তার বাড়িতে বাক্স প্যাঁটরা নিয়ে ওঠেনি, আমাদের ফ্ল্যাটে উঠেছে। ছি ছি, আমি ভাবতেও পারছি না, একটা রেপ্ট মেয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। বিদিশা ঢোক গিলে বিপন্ন গলায় বলল, বাইরে থেকে দেখে এ জিনিস বোঝা যায়? অনিকেত বিরক্ত গলায় বলল, বাইরে থেকে দেখে কোন জিনিস বোঝা যায় আর কোন জিনিস বোঝা যায় না আমি জানি না। চেনো না, জানোও না। ওই বয়সের একটা মেয়েকে হুট বলতে বাড়িতে ঢুকিয়ে দিলে কোন আক্কেলে? তোমার তাড়াহুড়োর জন্য এরকম হলো। যেভাবে হোক চাকরিটা রাখবো। দরকার হলে চোর ডাকাত খুনির হাতে রেখে তুমি অফিসে ছুটবে। তার থেকে কমই বা কিসের, বরং অনেক বেশি। ভাগ্যিস লালগোলা নামটা চেনা লেগেছিল, মনে পড়ে গেল শিবুর শ্বশুরবাড়ি ওখানে। স্বামীর ধমকে বিদিশার একই সঙ্গে ভয় করছে, আবার রাগও হচ্ছে। হাতের পেনটা টেবিলের উপরে রেখে বলল, কি খোঁজ নেব? রেপ্ট কিনা? কাজের লোক চোর কিনা খোঁজ নেওয়া যায়, রেপ্ট কিনা খোঁজ নেওয়া যায় না। তাছাড়া ওই মেয়ে তো কাজের লোক নয়, রিচির অ্যাটেন্ডেন্ট। অনিকেত উদ্বিগ্ন গলায় বলল, সেই কারণেই তো চিন্তা। একটা 8 বছরের মেয়ের অ্যাটেন্ডেন্ট যদি একটা... যাক, যা ভালো বোঝো করো। তোমার মেয়ে, তোমার চাকরি, তোমার লোক, সবই তুমি ডিসাইড করছো, এটাও করো। অনিকেত ফোন কেটে দেওয়ার পরে
বিদিশা পাশের টেবিলের দিকে তাকালো। মঞ্জুদি টেবিলের উপরে পানের কৌটো খুলে খিলি পরীক্ষা করছে। আগে অফিসে বসেই পান সাজত, এখন কৌটোতে সেজে নিয়ে আসে। মুখে দেওয়ার আগে খিলি খুলে পরীক্ষা করে নেয় চুন সুপুরি খয়েরের ভাগে গোলমাল হয়ে গেছে কিনা। বিদিশার দিকে তাকিয়ে অল্প হাসল। কিছু শুনল কি? শুনলে শুনবে, মঞ্জুদির আড়ি পাতা নিয়ে ভাববার সময় এখন নয়। কান মাথা ঝাঁঝা করছে বিদিশার। সে কি করবে? এই সময়ে কি করা উচিত? টেবিলে পড়ে থাকা পেনটা তুলতে গিয়ে বিদিশা বুঝতে পারল তার হাত কাঁপছে। ভয়ে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলে হতো। এই সবে টিফিন শেষ হলো, এখনই আবার উঠবে? আজকাল অফিসে ঘন ঘন টেবিল ছাড়া মুশকিল। সেকশন অফিসার খিটির মিটির করে, বেচারি চাপে আছে। চাপে শুধু সে নয়, সকলেই আছে। নতুন ম্যানেজারের চাপ। অফিসে ম্যানেজার বদলালে প্রতিবারই এরকম হয়। কিছুদিন চাপাচাপি চলে, এবারে একটু বেশি সময় ধরে চলছে। 3 মাসের উপর হয়ে গেল। অ্যাটেন্ডেন্স নিয়েও কড়াকড়ি চলছে খুব। এই 3 মাসে ম্যানেজার নিজে সারপ্রাইজ ভিজিট দিয়েছে অন্তত 17 বার। টেবিল ফাঁকা দেখলেই ধরে ধরে খাতায় লাল কালি মেরেছে। সব মিলিয়ে পরিস্থিতি কঠিন। ইতিমধ্যে 2 জনকে কলকাতার বাইরে ট্রান্সফার করেছে। সকলেই ভয়ে ভয়ে আছে। এই কারণেই রিচির জন্য পাগলের মতো লোক খুঁজছিল বিদিশা। মেয়েটার জন্য সপ্তাহে 3 দিন পর্যন্ত লেট হয়ে যাচ্ছিল। 8:30টার মধ্যে বেরোতে হয়। তার আগে মেয়েকে তৈরি করে শুধু স্কুলে পাঠানো নয়, ফিরলে কি খাবে কি পড়বে সব গুছিয়ে রাখতে হবে। ওইটুকু মেয়েকে বাড়িতে কার কাছে রেখে আসবে? শিলিগুড়ি থেকে মা এসে 1 মাসের উপরে রইল। কতদিন থাকবে? ওখানেও তো সংসার আছে। বাবার শরীর ভালো নয়, বয়স হয়েছে। কিছুদিন অফিসে আসার পথে রিচিকে শ্বশুর বাড়িতে রেখে আসত, আবার ফেরার পথে নিয়ে আসত। সেও সমস্যা। সল্টলেক থেকে কাশীপুর একদম উল্টো পথ হয়ে যায়। পরিশ্রম হতো খুব। মেয়ে বড় হচ্ছে, স্কুলের টাইম বেড়েছে, অত টানা হ্যাচড়া তারও পোষাচ্ছিল না। তার উপরে রিচিও সমস্যা করছিল। বুড়ো দাদু দিদার কাছে এখন আর বেশি থাকতে চায় না। দুরন্ত মেয়েকে ওরাও সামলাতে পারে না, সব সময় অ্যাটেনশন চায়। পেন বন্ধ করে উঠে পড়ল বিদিশা। করিডোর পেরিয়ে বাথরুমে এলো। বেসিন খুলে চোখে মুখে জলের ছিটে দিল। বেশি দিতে পারল না। পাউডার লিপস্টিক সব উঠে গিয়ে বৃষ্টি দেখাবে, মনে হবে কান্নাকাটি করেছে। টেবিলে ফিরে এসে ফাইল খুলে বিদিশা বুঝতে পারল তার কান্নাই পাচ্ছে। এই অবস্থায় কাজে মন দেওয়া অসম্ভব। অনিকেত যা বলল তা যদি সত্যি হয় তাহলে তো মারাত্মক। অনেক কষ্টে উমাকে পাওয়া গেছে। একটা সবসময়ের লোকের জন্য বিদিশা কাকে না বলেছিল। প্রতিবেশী, অফিসের কলিগ, আত্মীয় স্বজন, বাড়ির ঠিকে কাজের লোক, এমনকি বাজারের সবজিওয়ালাকে পর্যন্ত। দেখে দাও না, কাউকে যদি পাও। অন্য কাজ করতে হবে না, শুধু মেয়েটাকে দেখবে, দিনরাত থাকবে। খাওয়া পড়া তো দেবই, পুজো আচ্ছায় জামা কাপড় সব পাবে। ছোটখাটো মেয়ে হলে সব থেকে ভালো। রিচির সঙ্গে গল্প করতে পারবে, খেলতে পারবে, বন্ধুর মতো থাকবে। স্কুল থেকে ফিরলে খেতে দেবে, দুপুরে ঘুম পাড়াবে, বিকেলে ছাদে নিয়ে যাবে। তারপর তো আমি অফিস থেকে ফিরেই আসছি। একেবারে ছোট মেয়ে পাওয়া গেল না। কাশীপুরের রান্নার মাসি উমার কথা বলল। বয়স কিন্তু একেবারে কম নয় গো দিদি। বিদিশা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, কত? কমও নয় যেমন, তেমন আবার খুব বেশিও নয়, 14-15 হবে। বিদিশা বলল, ওমা, সে তো বেশিই হলো। দেখলে বুঝতে পারবে না, রোগা ভোগা চেহারা। কাজকর্ম পারবে? করেনি কখনো, শিখে নেবে। তুমি তো বলছো ভারী কিছু করতে হবে না। বিদিশা ভুরু কুঁচকে বলল, ভারী না হোক, রিচিটটা তো করতে হবে। সকালে টিফিন করে দেওয়া, ড্রেস পরিয়ে স্কুল বাসে তুলে দেওয়া, দুপুরে ফিরলে স্নান টান করিয়ে ঠিক মতো খেতে দেবে। তার উপরে এটা সেটা টুকটাক তো থাকবেই। সে কেন পারবে না, খুব পারবে।
রিচি কিন্তু খুব ছটপটে, তুমি তো জানোই। দুরন্ত মেয়েকে সামলাতে হলে গায়ে জোর লাগে, একটুতে হাঁপিয়ে পড়লে চলবে না। রান্নার মাসি হেসে বলল, ও মা, কিছু না পারলে চলবে কেন? টাকা যখন পাবে কাজ তো করতেই হবে। বিদিশা মনে মনে খুশি হলো। একটু বড় হলেই ভালো, ভরসা করা যাবে। শুধু রিচির জন্য রাখলেও সংসারের আর 5টা কাজ পারবে। অফিস থেকে ফিরে আর নিজে চা বানিয়ে খেতে ইচ্ছে করে না, ক্লান্ত লাগে। প্রাইভেট কোম্পানিগুলো আজকাল খাটায় খুব। ছুটি ছাটার দিনে সঙ্গে থেকে ঘরদোর গোছাবে, ফ্ল্যাটের ঝুল ঝাড়তে হাঁপ ধরে যায়। তার উপরে মাসে একদিন করে রান্নাঘর বাথরুম পরিষ্কার। অনিকেত তো কুটোটি নাড়ায় না, দোকান বাজার করতে বললেও বিরক্ত হয়। তার উপরে মাসের মধ্যে 10 দিন ট্যুরে থাকে। মনের খুশি ভাব লুকিয়ে বিদিশা বলল, মাসি, ওই মেয়ে আবার পাকা নয় তো? এই বয়সের মেয়ে ভয় করে। পাড়া বেড়ানো, সিনেমা, টিভি দেখা মেয়ে হলে কিন্তু আমার চলবে না, দাদাবাবু রাগ করবেন। গ্রামের মেয়ে, ওসব এখনো শেখেনি। কোন গ্রাম? আমার ননদের যেখানে বিয়ে হয়েছে, লালগোলার কাছে। মেয়ের বাবা খুব করে কাজ খুঁজছে, মেয়ে বড় হচ্ছে, রোজগারপাতি ছাড়া ঘরে বসে গিললে সংসার চলে? পাড়া গায়ে মেয়েদের রোজগারের পথ কই? বিয়ে থা ছাড়া বেশি দিন পড়ে থাকলে গোল্লায় যায়। আমি শুনে বললাম, দাঁড়া, দিদিকে আগে জিজ্ঞাসা করি, দিদি লোক খুঁজছে। বিদিশার খুশি ভাবটা বাড়ল। সদ্য গ্রাম থেকে এলে এরা একদিক থেকে ভালো, কদিন একটু হয়তো শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তা হোক। 5 বাড়ি কাজ করে আসা হলে প্যাঁচ পয়জার বেশি থাকে, দরদাম বোঝে, অল্পে মন ভরে না, কথায় কথায় হাত পাতে, এটা চাই ওটা চাই। প্রথমে সাবান দিয়ে শুরু, তারপরে পাউডার, লিপস্টিক পর্যন্ত চলবে। তাদের অফিসের বটুকবাবুরও এই কাণ্ড হয়েছে। ড্রাইভারকে মাসে একবার সিনেমা দেখার ছুটি দিতে হয়, সেই সঙ্গে টিকিটের দাম। এরও হবে, তবে সময় লাগবে। ততদিনে রিচি আরও একটু বড় হয়ে যাবে। বিদিশা বলল, আর জিজ্ঞেস করার কিছু নেই মাসি, তুমি ওই মেয়েকে নিয়ে আসতে বলো, কদিন রেখে দেখি কাজকর্ম ঠিকমতো পারে কিনা। টাকা পয়সার কথা পরে হবে। আচ্ছা, মেয়ের স্বভাব চরিত্র কেমন? হাত টানের অভ্যাস নেই তো? আমরা কিন্তু বাড়ি ওর হাতে ফেলে বেরিয়ে যাব। সেই সব আমি বলে নিয়েছি দিদি, সেদিক থেকে কোনো গোলমাল নেই। সেদিক থেকে যে কোনো গোলমাল নেই, উমাকে দেখে প্রথম দিনেই বুঝেছিল বিদিশা। সত্যি রোগা চেহারা, বয়স 14 বলে মনেই হয় না, 15 তো নয়। বিদিশা তীক্ষ্ণ চোখে দেখে নেয়। এই বয়সে যে স্বাভাবিক বাড়বাড়ন্ত হওয়ার কথা, এই মেয়ের তা প্রায় কিছুই নেই। থাকলেও চট করে চোখে পড়ার মতো নয়। এটাও ভালো, চেহারা ছবি সেরকম হলে দোকানে বাজারে পাঠানো যেত না। রাস্তায় ছেলেপিলে থাকে, অপুষ্টির শরীর, সেদিক থেকে নিশ্চিন্তই করল বিদিশাকে। শুধু অপুষ্টি নয়, গায়ের রঙও ময়লা। সাধারণ ময়লা নয়, অতিরিক্ত ময়লা। তবে গরিব ঘরের কালো মেয়েরা কোনো এক আশ্চর্য কারণে লুকিয়ে চুরিয়ে খানিকটা সৌন্দর্য পেয়ে যায়। এই মেয়েও পেয়েছে। উমার চোখে মুখে একটা আলগা শ্রী আছে, বালিকা সুলভ নিষ্পাপ ভাব। এক মাথা জট পাকানো চুল আর বড় বড় দুটো চোখ থাকায় ভাবটা যেন আরো বেড়েছে। সব থেকে আনন্দের বিষয় হলো, প্রথম দর্শনেই উমাকে রিচির পছন্দ হয়ে গেল। লাভ অ্যাট ফার্স্ট সাইট। রোববার সকালে ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ হাতে বাড়িতে গুটি গুটি পায়ে ঢোকার মিনিট 15 মধ্যে রিচি তার উমা দিদিকে পুতুল সাম্রাজ্য চেনাতে বসে গেল। বিদিশা অবশ্য অ্যালাউ করেনি। জট পাকানো চুল থেকে উকুন মারতে গোটা বেলা মাথায় কেরোসিন মাখিয়ে বারান্দায় বসিয়ে রেখেছিল ঠায়। অনিকেত ঘরে ডেকে নাক সিটকে বলে, শুধু উকুন নয়, তুমি ওই মেয়ের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দাও বিদিশা। এখনই দোকানে যাও, রিচির কাছে সারাক্ষণ থাকবে। ওই সব ছেঁড়া নোংরা জামা, ও তো জার্মসে ভর্তি মনে হচ্ছে। বিদিশা তৃপ্তির হাসি হেসে বলে, আরে বাবা, যাচ্ছি। যাক, রিচি যে ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটাই নিশ্চিন্তি। অনিকেত খবরের কাগজে চোখ রেখে ঠাট্টার সুরে বলে, নিশ্চিন্তে অফিসে যেতে পারবে বলে বলছো তো?
তবে এত তাড়াতাড়ি নিশ্চিন্ত না হওয়াই ভালো বিদিশা। কদিন যাক, চুরি টুরির অভ্যাস আছে কিনা দেখো। বিদিশা মুখ ঘুরিয়ে বলল, সে আমার দেখা হয়ে গেছে। টেবিলে 10টা টাকা আর খুচরো কটা পয়সা পড়েছিল। আমি আড়াল থেকে নজর করেছি, ওই মেয়ে তাকিয়েও দেখল না। ফুহ, আওয়াজ করে অনিকেত বলল, 10 টাকা দিয়েই বুঝে গেলে? যা বোঝার 10 টাকা কেন, 10 পয়সাতেও বোঝা যায়। মেয়েরা লোভের চোখ চিনতে পারে। ওই মেয়ে চোর নয়। অনিকেত খবরের কাগজ সরিয়ে মিটিমিটি হেসে বলল, আমার লোভের চোখ কি তুমি চিনতে পারছো বিদিশা? যদিই পারো তাহলে খুবই ভালো হয়, না পারলেও ক্ষতি নেই। দরজাটা বন্ধ করে দিয়ে এদিকে এসো, আমি চিনিয়ে দিচ্ছি। বিদিশা চোখ পাকিয়ে বলে, আই, সাত সকালে অসভ্যতামি হচ্ছে। মুখে যাই বলুক, মনে মনে খুশি হলো বিদিশা। আসলে উমাকে পাওয়ার কারণে অনিকেতেরও টেনশন অনেকটা রিলিভড হয়েছে। রিচিকে নিয়ে সেও কম দুশ্চিন্তার মধ্যে ছিল না। প্রতিদিন কাজে বেরোনোর আগে বলতো, তুমি চাকরিটা এবারে ছেড়ে দাও বিদিশা, মেয়েকে দেখো। সে কি জানে না, এই বাজারে চাকরি ছাড়া মুখের কথা নয়, যতই কম হোক, টাকা তো। তাছাড়া বিদিশাও পারবে না, সবসময় স্বামীর কাছে হাত পাতা যায় না। প্রথম দিনই বিকেলে সস্তার ডোরাকাটা নতুন স্কার্ট ফ্রক পরে উমা ছাদে রিচির সঙ্গে বেদম ছোটাছুটি করল। কে বলবে এই মেয়ে মাত্র কয়েক ঘন্টা হলো এ বাড়িতে এসেছে। বহুদিন পরে সেই রাতে রিচি ঘুমিয়ে পড়ার পরে বিদিশা শাড়ি ছেড়ে রেখে স্বামীর কাছে উঠে এলো। অনিকেত দ্রুত হাতে তার ব্লাউজ খুলতে খুলতে বলল, তোমার ওই উমা না রমা শুয়েছে কোথায়? বর্ষার ঘরে বিছানা করে দিয়েছি। বউয়ের ব্রায়ের হুকে হাত দিয়ে অনিকেত বলল, দেখো যদি টেকে। পিছনে বেশি টিকটিক না করলেই টিকবে। উফ, আস্তে খোলো, খোঁচা লাগছে। অনিকেত খানিকটা উঁচু হয়ে বিদিশার পিঠ দেখতে চেষ্টা করে। হুকটা কোথাও গোলমাল করছে, আটকে গেছে। তোমার মা এসে টিকটিক না করলেই হবে। এইবার এসব কেরানি মার্কা ব্রায়ের হ্যাবিট ত্যাগ করো তো বিদিশা। রাত্রে নাইটি পরে শোবে, চট করে খোলা যায়। নিজেকে অন্তর্বাস থেকে মুক্ত করতে করতে বিদিশা ঠোঁট টিপে হাসে, বলে, কেরানির কাজ করি, অভ্যাস ছাড়ব কি করে? আর আমার মাকে একাই বা দোষ দিচ্ছ কেন বাপু? তোমার বাড়ির লোকই বা কম কি? এই তো সেদিন রান্নার মাসি বলছিল। বহুদিন পরে স্ত্রীর বুকে আদর করতে লাগলো অনিকেত। বিদিশা গাঢ় গলায় বলল, এই তাড়াতাড়ি করো, রিচি উঠে পড়বে। পড়লে পড়ুক, এই সুন্দর জিনিস আমি ছাড়ছি না, জড়ানো গলায় বলে অনিকেত। বিদিশা আদর খেতে খেতে ফিসফিসিয়ে বলে, এই জানো, ওই মেয়েটার শরীর এখনো ডেভেলপই করেনি। সে আবার কি? কি আবার? বুকটুক বোঝাই যায় না। ভালো করে একবেলা খাওয়াই জোটে না, বুক হবে কোথা থেকে? আমার অবশ্য সুবিধেই হলো। ডান পা দিয়ে বউয়ের কোমর জড়াতে জড়াতে অনিকেত বলল, তোমার আবার কি সুবিধে হলো? ভরা বুক, ভারী নিতম্ব, সুডৌল উরু, স্বামীর শরীরে পেতে দিতে দিতে বিদিশা বলল, বা সুবিধা নয়, পুরুষ মানুষের কুনজরে পড়বে না। অনিকেত বউয়ের কাঁধে আলতো কামড় বসিয়ে বলল, তোমার উপরে আমার নজর কেমন? স্বামীর গালে নিজের নাক ঘষে বিদিশা বলল, খুব খারাপ, একদম কু। আমি কিন্তু তোমার মতো এখনই মার্কশিট দিতে পারছি না বিদিশা। ওই মেয়ে সম্পর্কে খোঁজ খবর নেব। আমাদের ওয়ার্কশপে কার যেন শ্বশুর বাড়ি, ওই লালগোলার দিকে। কার যেন এখনই মনে করতে পারছি না, মনে পড়লে বলবো। বাপু, একটু খোঁজ খবর দিও দেখি। বিদিশা চাপা শীতকার দিয়ে বলে, তুমি এখন আমার দিকে মন দাও তো। একটা সময় তৃপ্ত বিদিশা চিত হয়ে শুয়ে অনুভব করে, উমা নামের রোগাভোগা কালো মেয়েটি তাদের মনের টেনশন শুধু কমিয়ে দেয়নি, শরীরের টেনশনও কমিয়েছে। শরীর শিথিল হয়েছে। দরিদ্র মেয়েটির প্রতি তার এক ধরনের কৃতজ্ঞতা তৈরি হয়। অন্ধকারে ঠোঁটের ফাঁকে হেসে নগ্ন শরীর চাদরে ঢেকে পাশ ফিরে শোয়ে। সেই মেয়ের এই ভয়ঙ্কর কাণ্ড, মাথায় যেন বাজ ভেঙে পড়েছে বিদিশার। অন্যমনস্কভাবে হাতের ফাইলটা দেখা শেষ করে
পাঠিয়ে দিল বিদিশা। আচ্ছা, অনিকেত ভুল করছে না তো? হতেও তো পারে। শিবু না কি যেন নাম লোকটার, সে হয়তো গোলমাল করেছে, একজনের ঘটনা অন্যজনের ঘাড়ে ফেলেছে। লালগোলার গ্রামে একজনই উমা থাকে, তার কি মানে আছে? টেবিলে ছড়ানো কাগজপত্রের আড়ালে মোবাইলে দ্রুত অনিকেতের নম্বর টেপে বিদিশা। তারপর হাতের মুঠোয় যতটা সম্ভব লুকিয়ে ফোনটাকে কানে চেপে ধরে। আবার কি হলো? এই শোনো, খবরটা ঠিক তো? 100% কারেক্ট। আমি আবার শিবুকে জিজ্ঞাসা করলাম, ও ডিটেলসে বলল। এই পর্যায়ে অনিকেতের গলা বেশ নার্ভাস। বিদিশা কাপা গলায় বলল, কি ডিটেলস? 3 মাস আগের ঘটনা। ভোরবেলা পুকুরে স্নান সেরে ফিরছিল, পাট খেতে টেনে নিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোক এসে দেখে শি ওয়াজ নুড, রক্তে মাখামাখি। বর্ণনা শুনে শিউরে উঠল বিদিশা। থাক থাক, আর বলতে হবে না। ইস, ওই সকালে? রেপের সকাল বিকাল বলে আলাদা কিছু হয় না। বাড়িতে ফোন করেছিলে? বাড়িতে ফোন করব কেন? কাঁপা গলায় বলে বিদিশা। না, রিচি আছে তাই বলছিলাম। রিচির এখনো স্কুল থেকে ফেরার সময় হয়নি, তাছাড়া থাকলেই বা কি? আতঙ্কে চোখ মুখ কুঁচকে যায় বিদিশার। অনিকেত চিন্তিত গলায় বলে, ওই মেয়ের সঙ্গে থাকলে অনেক কিছু হতে পারে। বিদিশা একটু চুপ করে থেকে বলে, উমার বাড়ির লোক পুলিশে কমপ্লেন করেনি? গ্রামে চট করে ওসব পুলিশ টুলিশ হয় না, কেলেঙ্কারির ভয় থাকে। মেয়ের বিয়ে দিতে হবে না, নিশ্চয়ই মেয়ের বাবা ভয় পাচ্ছিল। কে জানে, যে লোক করেছে তার হয়তো পলিটিক্যাল কানেকশন আছে। এসব নর্মাল ব্যাপার। নিশ্চয়ই ওই কারণেই কলকাতায় পাঠিয়ে দিয়েছে, এক ধরনের শেল্টার। পরে এখানেই ছেলে জুটিয়ে বিয়ে দিয়ে দেবে। বিদিশার ভয় বাড়ছে। কাঁদো কাঁদো গলায় বলল, কি করা যায় বলো তো? আমার তো রান্নার মাসির উপরে ভীষণ রাগ হচ্ছে। আজই ফেরার সময় কাশীপুরে যাব, ওকে সব বলবো। অনিকেত চাপা গলায় ধমক দিল, ও কাজটি করতে যেও না। অনেক করেছ, দয়া করে আর জিনিসটা নিয়ে ঘাঁটাঘাঁটি করো না। বাবা মা জেনে যাবে, টেনশন করবে। তাছাড়া রিচিকে দেখার জন্যে একটা রেপ হওয়া মেয়েকে বাড়িতে এনে তুলেছি, এটা ঢাক পিটিয়ে বলার মতো কিছু নয়। যদি জানাজানি হয়ে যায় বিচ্ছিরি হবে। ঠান্ডা মাথায় কেসটা সামলাতে হবে। কান্না চেপে বিদিশা বলল, ঠান্ডা মাথায় কি করব সেটাই তো বুঝতে পারছি না। কি আবার করবে? বাড়ি গিয়ে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাছাড়া আরও ঘটনা থাকতে পারে। কি ঘটনা? মোবাইলের ভিতরে প্রায় মুখ গুঁজে দিয়েছে বিদিশা। এসব মেয়ে অনেক সময় নিজে থেকেই এসব কাণ্ড ঘটায়, বাড়ির লোক তারপরে মেয়েকে সরিয়ে ফেলে। গ্রামে গঞ্জে কত কিছু হয়, তুমি জানো না বিদিশা। নিজে থেকে করেছে? এটা আমি বিশ্বাস করতে পারছি না অনিকেত। ওই মেয়েকে আমি এতদিন দেখছি। ও প্রান্তে অনিকেত ফের রেগে ওঠে। এতদিন মানে কতদিন? 20-22 দিনও তো হয়নি, এর মধ্যে চিনে ফেললে? রাবিশ, এই জন্যে তোমাদের নিয়ে বিপদে পড়তে হয়। বিদিশা, বাড়ি ফিরে ওই মেয়ের মুখ যেন আমি না দেখি। তুমি না পারলে আমি বাড়িতে থেকে রিচিকে পাহারা দেব। দুম করে ফোন কেটে দিল অনিকেত। বিদিশা বাড়িতে রিং করল। ফোন বেজে গেল। ধরছে না কেন? প্রথম প্রথম ফোন ধরতে ভয় পেত মেয়েটা, কিছুদিনের মধ্যে শিখে নিয়েছে। মাথা পরিষ্কার। শুধু ফোন নয়, এখন গ্যাস, টিভি, গিজার পর্যন্ত চালাতে পারে। যত্নও আছে। কাজের লোকেরা ফ্রিজের দরজা জোরেই বন্ধ করে। কদিনের মধ্যে দরজার দফা রফা হয়। রাবার প্যাড, ম্যাগনেট গোলমাল করে। এই মেয়ের বেলায় তা হচ্ছে না। শহুরে কায়দা কানুনে দ্রুত অভ্যস্ত হচ্ছে। বিদিশা আবার বাড়ির নম্বর টিপল। না, ধরছে না। কি হলো? ভেতরে ভেতরে সামান্য কাঁপুনি অনুভব করল বিদিশা। কবজি উল্টে ঘড়ি দেখল। রিচির ফেরার সময় হয়ে এসেছে। আজকাল রিচির খাওয়ার সময় উমা গল্প বলে, নিজের গ্রামের গল্প। ক্ষেত, মাঠ, পুকুর, ঝুড়ি নামা বুড়ো বটগাছ। অবস্থা এমন হয়েছে, উমা দিদির গল্প না শুনলে রিচি এখন মুখে ভাত তুলতে চায় না। নিশ্চিন্ত হয়েছিল বিদিশা। তার নিজের গল্পের স্টক ফুরিয়ে আসছে। সারাদিন এত কাজের পরে মেজাজও ঠিক রাখতে পারে না। রাতে বকাঝকা করে মেয়েকে খাওয়াতে হতো। উমার গল্প
একটা সুন্দর অভ্যাস তৈরি করেছে। এখন কিন্তু অন্যরকম মনে হচ্ছে বিদিশার। গ্রামের গল্প বলতে গিয়ে মেয়েটা ওইসব ঘটনা বলবে না তো? খারাপ লোকের গল্প? পরক্ষণেই মনে হলো, ছি ছি, এসব কি ভাবছে, কেন ভাবছে? ভয় পেলে মাথায় হাবিজাবি চিন্তা আসে। ওইটুকু বাচ্চার কাছে অমন নোংরা ঘটনা কেউ বলতে পারে? অসম্ভব। রুমাল দিয়ে কপাল, ঘাড়ের ঘাম মুছল বিদিশা। কল্পনাও করা যায় না ওরকম রুগ্ন চেহারার একটা মেয়েকে শরীরের ভিতরে অস্বস্তি হচ্ছে, গাটা কেমন গুলোচ্ছে, বমি পাচ্ছে। আবার মোবাইলের নম্বর টিপল। উমা ফোন ধরছে না কেন? খারাপ কিছু হয়নি তো? এবারে হাত দিয়েই কপাল মুছল বিদিশা। 3বারের বার ফোন ধরল, তবে উমা নয়, ফোন ধরল রিচি। তার গলায় হাসি, সম্ভবত আগে থেকেই হাসছিল। ফোন ধরেও হাসি থামাতে পারছে না। বিদিশা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এ কি, তুমি স্কুল থেকে ফিরে এসেছো সোনা? হ্যাঁ মা, আজকে হাফ ছুটি দিয়ে দিয়েছে। বিদিশা কষ্ট করে হেসে বলল, তুমি হাসছো কেন সোনামণি? খেয়েছো? উমা দিদি কোথায়? রিচি হাসি না থামিয়েই বলল, আমি খাচ্ছি মা। উমা দিদি একটা খুব মজার গল্প বলছে। মেয়ের হাসিতে বিদিশা খানিকটা আশ্বস্ত হল। ফিসফিস করে বলল, তাই নাকি? কি গল্প? রাক্ষসের গল্প মা। একটা রাক্ষস একদিন উমা দিদির গ্রামে পণ্ডের পাশে ঘাপটি মেরে বসেছিল। যেই রাজকন্যা স্নান সেরে পণ্ড থেকে উঠেছে, মা আমি এখন ফোন ছাড়ছি, গল্প শুনতে যাচ্ছি। গল্প শেষ হলে তোমায় ফোন করব, কেমন? থম মেরে বসে রইল বিদিশা। শরীরটা ঝিমঝিম করছে, দুর্বল লাগছে। হাতের তালু দুটো মনে হচ্ছে বরফের মতো ঠান্ডা। উমা তার মেয়েকে পুকুর পাড়ের গল্প বলছে, সেই গল্প। পাশের টেবিল থেকে মঞ্জুদি গলা বাড়িয়ে বলল, কি হলো? আজ যে কর্তার সঙ্গে ম্যারাথন চালাচ্ছ, ব্যাপারটা কি ভাই? ঝগড়া না প্রেম? বিদিশা চুপ করে রইল। উত্তর দিতে ইচ্ছে করছে না, মাথাটা অল্প ঘুরছে। প্রেশারের গোলমাল হলো। এর কিছুক্ষণের মধ্যেই সেকশন অফিসার ডেকে পাঠায়। আপনার কি শরীরটা খারাপ বিদিশা দেবী? কেন বলুন তো স্যার? ভুরু কুচকে বলল বিদিশা। না, সেরকম কিছু নয়, আপনার মুখ দেখে মনে হচ্ছে। তাছাড়া এইটুকু ফাইলে 7 জায়গায় ভুল করেছেন, তার মধ্যে 3টে ভুল তো মারাত্মক। তাই ভাবছিলাম নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এই ফাইল যদি সাহেবের হাতে চলে যেত, কি কাণ্ড হতো বলুন দেখি। খানিকটা সময় মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল বিদিশা। বিড়বিড় করে বলল, স্যার আমি বাড়ি যাব, প্রেশারটা মনে হচ্ছে গোলমাল করছে। আপনি কি একটা ট্যাক্সি ডেকে দেওয়ার ব্যবস্থা করবেন? ট্যাক্সির সিটে মাথা এলিয়ে দিল বিদিশা। খানিক আগে পর্যন্ত মেয়েটার উপরে মায়া হচ্ছিল, এখন ঘেন্না হচ্ছে। গল্পটা কি ইতিমধ্যে রিচিকে ওর বলা হয়ে গেছে? রাজকন্যা পুকুর থেকে স্নান সেরে ওঠার পরে? ইস, তারই দোষ। অনিকেত ঠিকই বলেছে, তাড়াহুড়ো করে ফেলেছে। অফিসের চাপে নিজের চাকরি সামলাতে গিয়ে দুম করে অচেনা অজানা কাউকে রেখে দেওয়াটা ঠিক হয়নি। আরও অপেক্ষা করা উচিত ছিল, চেনা জানা কাউকে রাখা উচিত ছিল। সেরকম হলে না হয় নিজেই চাকরি ছেড়ে দিত। ছেলে মেয়ে মানুষ করার জন্য কত মেয়েকেই চাকরি বাকরি ছেড়ে দিয়ে ঘরে ঢুকে যেতে হয়, হয় না? ভাগ্যিস খবরটা অনিকেত জেনেছে, নইলে আরও ভয়ঙ্কর কিছু হতে পারত। শুধু গল্প বলা নয়, উমা যদি নিজে থেকে ওই কাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে খারাপ লোকের সঙ্গে নিশ্চয়ই তার এখনো যোগাযোগ আছে। না থাকলেই বা কি, মেয়েটা লুকিয়ে থাকবে কতদিন? ওরা ঠিক এখানকার ঠিকানা পেয়ে যাবে। এই তো ওর অফিসের শিবু জেনে গেছে, ওই লোকও জানবে। পুকুরের পাশে একটা লোক না 5টা লোক অপেক্ষা করছিল, কে জানে? যটাই হোক, ঠিক খবর পেত। উমা অনেকটা সময় কলকাতার ফ্ল্যাটে একলা থাকে, সঙ্গে রিচি নামের একটা শিশু। তারপর একদিন দুপুরে এসে পশুগুলো কি রিচিকে ছাড়ত? মাগো, শিউরে উঠে চোখ বুঝল বিদিশা। এই কদিনেই যে কিছু হয়নি তাই যথেষ্ট। হাত জোর করে কপালে ঠেকালো বিদিশা। বড় রাস্তা ছেড়ে বাড়ির গলিতে ঢোকার মুখে বিদিশা সিদ্ধান্ত নিল,
আজই উমাকে কাশীপুরে রেখে আসবে। এই ট্যাক্সিতেই যাবে। পরে রান্নার মাসি যেমন পারবে মেয়েটাকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। কাউকে কিছু বলার দরকার নেই। শুধু বলবে মেয়েটাকে আর রিচির পছন্দ হচ্ছে না, মানিয়ে নিতে পারছে না। ব্যাস, 20 দিনের বদলে না হয় পুরো 1 মাসের মাইনেটাই দিয়ে দেবে। কাশীপুর থেকে ফিরে রিচিকে খাওয়াতে বসলে মেয়েটা কান্না জুড়ল। বার কয়েক বারণ করার পরেও সেই কান্না থামল না। ভাত মাখা এঁঠো হাতেই মেয়ের গালে কষে চড় মারল বিদিশা। খবরটা যে ভুল ছিল জানা গেল 1 মাস পরে। রাতে খাওয়া দাওয়ার পরে শুতে এসে কথাটা বিদিশাকে বলল অনিকেত। শিবুই তাকে বলেছে। অনিকেতের কাছে 1 হাত জিভ কেটেছে। সরি দাদা, গ্রাম আর মেয়ে দুটো নামে ভুল করেছিলাম। সেই মেয়ের নাম উমা নয়, তার নাম হলো। স্বচ্ছ একটা নাইটি পরে বিদিশা বসে আছে ড্রেসিং টেবিলের সামনে, চুল বাঁধছে। এরপর হাতে পায়ে ক্রিম দেবে। চাকরি ছেড়ে দেওয়ার কারণে তার হাতে এখন অঢেল সময়। দুপুরে ঘুমোয়, রাতে অনেকটা সময় প্রসাধন করে, কখনো টিভি দেখে, ইচ্ছে হলে পত্রিকা পড়ে। স্বামীর দিকে মুখ ঘুরিয়ে বলল, তুমি কি বললে আমরা ওকে তাড়িয়ে দিয়েছি বলেছ? অনিকেত মৃদু হেসে বলল, খেপেছ? আমাদের সম্পর্কে কি ভাবত বলো তো? ঠিকই করেছ। গভীর রাতে আদর সেরে ক্লান্ত অনিকেত ঘুমিয়ে পড়ে। নগ্ন বিদিশা জেগে থাকে অনেকক্ষণ। ঘুমোতে চেষ্টা করে, পারে না। একটা সময় তার মনে হতে থাকে সে রক্তাক্ত, পড়ে আছে অচেনা একটা পাট খেতে। শেষ হলো প্রচিত গুপ্তর লেখা গল্প ধর্ষিতা। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।